है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरे लैले बलाए तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। नहीं मुश्किल वफा जरा देखो यहाँ, मेरी दुनिया तुम ही हो, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा। कहानी सुनो सुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। আমি সত্যি একজন সাইকো, নইলে ভালোবাসার জন্য এইরকম পাগলামি কেউ করে? আমি তো ছাদে সেই বৃষ্টির দিনের ফুটেজ চেক করার পরপরই বুঝতে পেরেছিলাম গিটার বাজিয়ে কে গান গাইছিল। আমার মামাতো ভাই সে, তার সাথে আমার রক্তের সম্পর্ক। অন্ধকারে তার অবয়ব চিনতে তুমি ভুল করলেও আমি তাকে ঠিক চিনতে পেরেছি। বিদেশ থেকে আসার পর তাকে অনেকবার ফোন করেছি, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। ভেবেছিলাম তার কোনো ক্ষতি হলো কিনা, নাকি আমার উপর কোনো কারণে রাগ করেছে। হঠাৎ করে সে গায়েব হয়ে গেল। তার চাকরি করা হাসপাতালেও খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু যেদিন তাকে সিসি ক্যামেরায় আমার পাশের বাসার ছাদে দেখলাম, সেদিন থেকেই গোপনে সব খোঁজ খবর নিয়েছি। আমার শুধু একটা কথাই জানার ছিল, সে জেনে শুনে কেন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলো, আর আমার বাসার পাশেই কেন বাসা নিল। জানো তো ব্লুবার্ড, তখনই আমার তোমার কথা মাথায় এলো, কারণ ও তো তোমাকেও চিনত। যখন আমি ওর বাসায় গেলাম, দেখলাম সেই বাসাটাও ছেড়ে দিয়েছে। ভাবলাম হয়তোবা আমাকে সেদিন ছাদে দেখে ফেলেছিল, তাই ও ভেবেছে আমিও ওকে দেখেছি। বেচারা এখনো আমাকে খুব ভয় পায়। তারপর তুমি পালিয়ে গেলে। আমি তখন রাতুলের কাছে গেলাম, কারণ আমি জানতাম তুমি রাতুলের সাথে একবার হলেও দেখা করবে। যতই হোক সে তোমার স্কুল ফ্রেন্ড। রাতুল বেচারাকে জিজ্ঞেস করতে ও ফটাফট অস্বীকার করে ফেলল। ওর অকপটে অস্বীকার করাতে আমার সন্দেহটা আরো পাকাপোক্ত হলো। তাই আমি বুদ্ধি খাটিয়ে রাতুলকে ওর পরিবার নিয়ে একটু হুমকি দিতেই বেচারা গড়গড় করে সম করে দিল। ব্যাস, আমি পেয়ে গেলাম তোমার ঠিকানা। আর এটাও জানতে পারলাম আমার ঘরের শত্রু বিভীষণ আরিয়ান আমার জীবনকে আমার থেকে আলাদা করতে চাইছে। আমিও কি কম যাই বলো? আমি ছোটবেলা থেকে দেয়াল টপকে অন্য ছাদে খুব সহজে যেতে পারতাম। তোমার জন্য সেই টেকনিক ফলো করে তোমার রুমে এলাম। জানো তো, ঘুমিয়ে থাকায় তোমার ওই গোলাপি ঠোঁট যুগল আমার তীব্রভাবে টানছিল। তাই তো সেদিন রাতে আগে তোমার রুমে সিসি ক্যামেরা ফিট করে তোমার ঠোঁটে উষ্ণ ছোঁয়া দিয়ে চলে এসেছি। আমি শুধু দেখতে চেয়েছি আমার ভাই তোমার সাথে কি রকম ব্যবহার করে। যেখানে তোমার দিকে কারো সামান্য তাকিয়ে থাকা আমার সহ্য হয় না, সেখানে ওকে অনেক সুযোগ দিয়েছি শুধু ওর উদ্দেশ্য বোঝার জন্য। আর এখন সেটা বুঝেও গিয়েছি, তাই আর এক মুহূর্ত তোমাকে ওখানে থাকতে দেব না। অনেক উড়াউড়ি করেছ, এইবার তোমার মিরহানের খাঁচায় বন্দী হওয়ার সময় হয়ে এসেছে। বিকালের দিকে নীলিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। এখানে আসার পর আরিয়ানের মোবাইল থেকে ও রেহানা বেগমকে ফোন করে ওর পালিয়ে আসা থেকে শুরু করে সব কিছু বলেছে, আর তার ছেলের বাসায় তাকে চলে যেতে বলেছে, এবং নীলিমা যে মেহরানের বাসা থেকে পালিয়েছে সেটা মেহরান চৌধুরীকে বলতে নিষেধ করেছে। রেহানা বেগম বর্তমানে তার ছেলের বাসা অবস্থান করেছেন, আর মেহরান চৌধুরী বাসায় এসে বসে নীলিমাকে বাসায় ফিরিয়ে আনার জন্য প্ল্যান বানাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো মেহরান চৌধুরী মেহরানের শহরের বাসার খোঁজ পেলেও বর্তমান বাসার ঠিকানা জানে না। এইদিকে নীলিমা আকাশের পানে তাকিয়ে শুধু মেহরানের কথা ভাবছে আর নিজেকে বোঝাচ্ছে যে লোকটার থেকে দূরে আসার জন্য এত জল্পনা কল্পনা করছে, আজ কিনা তার জন্য ওর মন মরিয়া হয়ে উঠছে। এই কেমন যন্ত্রণা! তাহলে কি ওই সাইকো লোকটার প্রতি আমি আসক্ত হয়ে গেছি? তাকে কি আমি ভালোবেসে ফেলেছি? কিন্তু সেটা কিভাবে সম্ভব?
যেই লোকের এত এত খারাপ দিক আছে, জেনে শুনে তাকে আমি কেন ভালোবাসবো? কিন্তু আমার প্রতি তার কেয়ারগুলো যে আমি কিছুতেই ভুলতে পারছি না। তার ওই ধূসর রঙের চোখ জোড়া বলে দেয় আমার প্রতি তার ভালোবাসা কতটা খাঁটি। নিশি কি তাহলে সত্যি বলেছিল যে তার ভালোবাসা পায়ে ঠেলে দিলে আমার মতো অভাগী কেউ হবে না? কথাগুলো ভেবে নীলিমা 2 হাত দিয়ে ওর মাথা চেপে ধরলো, অস্ফুট স্বরে বলে উঠল। উফ, আর কিছু ভাবতে পারছি না, আমার এখন ঘুম দরকার। বলে বেলকনি থেকে রুমে যেতে নিলে সামনে দেখলো আরিয়ানকে। একটুর জন্য আরিয়ানের সাথে ধাক্কা ওর লাগেনি। আরিয়ান নীলিমার চেহারায় বিষণ্ণতার ছাপ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো কিছু নিয়ে আপসেট? চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। নীলিমা কিছুতে ওর মনের অবদ্ধ অনুভূতিগুলোকে শেয়ার করতে ইচ্ছুক নয়, তাই ম্লান হেসে বলল, তেমন কিছু না। আপনি হঠাৎ এখানে আসলেন যে? কেন, আসতে কি নিষেধ আছে? তা কেন হবে, এটা তো আপনারই বাড়ি, আপনি তো আসবেন। এনিওয়ে, আপনি পেছনে কি লুকিয়ে রেখেছেন? নীলিমার প্রশ্ন শুনে আরিয়ানের মনে পড়ল ও যেই উদ্দেশ্যে এসেছে সেটাই বলা হয়নি। মুখে মুচকি হাসি ঝুলিয়ে পেছন থেকে একটি শপিং ব্যাগ এনে নীলিমার সামনে ধরে বলল, আজ আমার বার্থডে। লিনা তো গতকাল রাতে 3 দিনের জন্য স্টাডি ট্যুরে গেছে, তাই ভাবলাম আপনাকে নিয়ে সেলিব্রেট করি। লিনার ট্যুরে যাওয়ার কথা শুনে নীলিমা বেশ অবাক হলো, বলল, লিনা ট্যুরে গেছে, আমাকে কেন বলেনি? কেন, আপনিও কি ওর সাথে ট্যুরে যেতেন? না মানে আমি এখন বাড়িতে একা, এই জন্য লিনাকে সারাদিন দেখি না। আমি তো ভেবেছিলাম ও কলেজে গিয়েছে। আরিয়ান আলতো হেসে বলল, লেনা যাওয়ার সময় আপনাকে বলতে চেয়েছিল, কিন্তু আপনি তো গতকাল রাত 11টায় ঘুমিয়ে গেছেন, তাই আমি ওকে আপনার ঘুম ভাঙাতে নিষেধ করেছি। বাই দ্য ওয়ে, আপনি কি একই ছাদের নিচে আমার সাথে থাকতে ভয় পাচ্ছেন? নীলিমা সত্যি খুব ভয় পাচ্ছে। এই 3 দিন আরিয়ান হসপিটালে নাইট ডিউটি ছিল, তাই দিনের বেলা বাসায় থাকলেও নীনা থাকতে তেমন একটা ভয় লাগেনি। নীলিমা আরিয়ানের দিকে ভীতু দৃষ্টি দিয়ে বলল, সত্যি আমার খুব ভয় লাগছে। আচ্ছা, আপনার কি আজ নাইট ডিউটি নেই? না, আজ ছুটি নিয়েছি। আমি বুঝেছি আপনি ভয় পাচ্ছেন। দেখুন, 3 দিন হয়েছে আপনি আমার বাসায় আছেন। এতদিনে যেহেতু আমি আপনার ক্ষতি করিনি, তাহলে আজও নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আপনার কোনো ক্ষতি করব না। দরকার হলে পুরো রাতটুকু আমি বাড়ির বাইরে কাটাবো। নীলিমা ভাবল, ক্ষতি করলে তো দিনেও করা যায়। এই শুনশান বাড়িতে আমি আর সে ছাড়া কেউ নেই। এখন যেহেতু কিছু করছে না, আশা করি সামনেও করবে না। কিন্তু মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না, তাই ব্যাগে থাকা ছুরিটা কাছে রাখতে হবে। কথাগুলো ভেবে নীলিমা আলতো হেসে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আপনার বাইরে রাত কাটাতে হবে না। আপনি আপনার রুমে ঘুমাবেন, আমি দরজা লক করেই ঘুমাবো। আচ্ছা, আমার খুব মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। বলে নীলিমা আরিয়ানকে পাশ কেটে চলে যেতে নেনে আরিয়ান ওকে বলল, আরে আরে, এই প্যাকেটটা তো নিন। এটাতে একটা শাড়ি আর কিছু জুয়েলারি আছে। প্লিজ এটা ফিরিয়ে দিবেন না? আমার জন্মদিন উপলক্ষে আপনাকে রিকোয়েস্ট করছি। নীলিমা ভাবল, লোকটাকে দেখে তার উদ্দেশ্য কোনোভাবেই খারাপ মনে হচ্ছে না। তার জন্মদিন উপলক্ষে এটা করতেই পারি। কিন্তু নীলিমার মনে একটা প্রশ্ন জাগলো, তার জন্মদিনে কোনো আত্মীয় স্বজন আসবে না? নীলিমা মনের কথা মুখে ব্যক্ত করলো। আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার জন্মদিনে আপনার আত্মীয় স্বজন আসবে না? আরিয়ান ম্লান হেসে বলল, না প্লিজ, এখন কোনো প্রশ্ন করবেন না। আমার জন্মদিন সেলিব্রেট করার পর যত ইচ্ছে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আজ রাত 8টায় ছাদে উপস্থিত থাকবেন। আমার জন্মদিন উপলক্ষে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে নীলিমা বেশ অবাক হলো। কি সারপ্রাইজ? আপনি দেখছি আজ তো বোকা, বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকবে? আর কয়েক ঘন্টা পরে সারপ্রাইজ পেয়ে যাবেন, তাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। বলে আরিয়ান সেখান থেকে চলে গেল। আরিয়ান চলে যাওয়ার পর নীলিমা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দেখলো ঘড়িতে 7:15। ওর মনে পড়লো আরিয়ান ওকে রেডি হয়ে 8টায় ছাদে যেতে বলেছে।
নীলিমা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, বিছানা থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শপিং ব্যাগের ভেতর থেকে শাড়ি আর জুয়েলারি বের করে সেগুলো দেখে বেশ অবাক হলো। দেখলো নীল রঙের শাড়ি আর তার সাথে ম্যাচিং জুয়েলারি। নীলিমার আবারও মিহিরানের কথা মনে পড়ে গেল। ভাবলো কত শখ করে ওর জন্য নীল বেনারসি কিনেছিল, কিন্তু নীলিমা সেগুলো প্রত্যাখ্যান করে পালিয়ে এসেছে। নিজের অজান্তে ওর চোখের কোণে পানি জমা হলো। কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে নীল বেনারসি কিনেছিল। শাড়ি আর জুয়েলারিগুলো পরে হালকা মেকআপ করে রেডি হয়ে গেল। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে নীলিমা চারদিকে থেকে বেশ অবাক হয়ে গেল। পুরো ছাদ কৃত্রিম আলোতে ঝলমল করছে। ছাদের গাছগুলো কৃত্রিম আলোতে চলচল করছে। ছাদের মাঝখানে একটি টেবিল, উপরে বার্থডে কেক রাখা। নীলিমা টেবিলের কাছে যেতে নিলেই আরিয়ান ওকে ডেকে উঠল। হেই মিস নীলপরি, একা একা কেক খেয়ে ফেলবেন নাকি? নীলিমা পেছন ফিরে তাকিয়ে দেখল সাদা টি শার্টের উপর নীল কোট, ডেনিম জিন্স প্যান্ট আর সাদা ফ্রেমের চশমা পরা একজন সুদর্শন পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। আজকে আরিয়ানকে সত্যি খুব সুন্দর লাগছে। নীলিমা আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কেক কাটবো, তবে আমার বার্থডে হলে অনেক আগেই কেটে ফেলতাম। এনিওয়ে, হ্যাপি বার্থডে। আর আজ আপনাকে খুব সুন্দর লাগছে। আপনার সেই প্রিয়জন আপনাকে দেখলে ফিদা হয়ে যেত। আরিয়ান নীলিমাকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে দেখে মুচকি হাসি দিয়ে বলল, আপনি তো নীল শাড়ি পরে নীলপরি হয়ে গেছেন। ছোটবেলায় পরে দেখার খুব শখ ছিল, আপনাকে দেখে শখ মিটে গেছে। আর আমার প্রিয়জনের কথা আজকে জানতে পারবেন। তার আগে চলুন কেক কাটি। তারপর আরিয়ান এবং নীলিমা দুজন কেক কাটলো। আরিয়ান আগে ছাদে গিটার এনে রেখেছিল। আরিয়ান গিটারটি হাতে নিয়ে নীলিমাকে বলল, একটা গান শুনবেন? নীলিমার কথায় আরিয়ানের কথা নীলিমা তো বেশ অবাক হলো। প্রথম থেকে ভেবেছিল লোকটা বেশ কাঠখোট্টা স্বভাবের, কিন্তু ওর ধারণা সত্যিই ভুল। গান যেহেতু নীলিমার খুব পছন্দ, তাই বরাবর মতোই বলল, অবশ্যই শুনবো। আরিয়ান নীলিমার দিকে তাকিয়ে মুচকে এসে গিটারের তালে কম্পন তৈরি করে সুর ধুলো। গিটারের এই সুর নীলিমার খুব চেনা। নীলিমার মনে পড়ে গেল সেই বৃষ্টির দিনটির কথা, যেখানে পাশের ছাদে একটি ছেলেকে আকাশে দিকে তাকিয়ে গিটার বাজিয়ে গান গাইতে দেখেছিল। কিন্তু ছেলেটির চেহারা বোঝা যায়নি, কিন্তু চশমার গ্লাস চকচক করছে। নীলিমা আরিয়ানকে বলে উঠল, প্লিজ গিটার বাজানো বন্ধ করুন। নীলিমা উত্তেজিত কণ্ঠ শুনে আরিয়ান গিটার বাজানো বন্ধ করে ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নীলিমা বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি কি সেই যে কিনা হিররানির পাশে বাসার ছাদে বৃষ্টির এক পরন্ত বিকেলে এই সুরে গিটার বাজিয়ে গান গাইছিল? নীলিমার কণ্ঠ শুনে আরিয়ান কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে আবারও গিটারে সুর ধরল। আরিয়ানের কণ্ঠে সেই গান শুনে নীলিমা এতক্ষণ ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। সেদিন এই লোকটিকে ও দেখার জন্য কত চেষ্টা করেছে। এই লোকটি যেন মিহিরানের ভয়ঙ্কর রূপ দেখেছে। এই লোকটিকে কীভাবে ভুলবে ও? কিন্তু সে কেন মিহিরানের পাশের বাসে উঠেছিল? দুই ভাইয়ের মধ্যে কিসের শত্রুতা? এমন অনেক প্রশ্ন বাসা বেঁধেছে নীলিমার মনে। নীলিমার ভাবভঙ্গি বুঝতে পেরে আরিয়ান বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে বলল, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন জমা হয়েছে। আপনি ভাবছেন আমাদের দুই ভাইয়ের মধ্যে দূরত্বের কারণ কি, তাই তো? নীলিমা অস্ফুট স্বরে মাথা নাড়িয়ে বলল, ওকে, আপনাকে আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আরিয়ান বলতে শুরু করলো, কিছুদিন আমার মা মারা গিয়েছে, বাবা আরেকটা বিয়ে করে আমার জন্য। আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে আমার নানু যখন খুব অসুস্থ হয়ে পড়ে, তখন আমার ফুপা ফুপু আমাকে তাদের বাসায় নিয়ে যায়। তারাই আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। মিহিরান আমার থেকে মাত্র 6 মাসের ছোট হওয়ায় আমরা একে অপরকে নাম ধরে ডাকি। ছোটবেলা থেকে আমি যেমন শান্তশিষ্ট ছিলাম, মিহিরান ছিল তার ব্যতিক্রম। ও ছিল প্রচণ্ড জেদি এবং একঘেয়ে স্বভাবের।
ও যেটা চাইতো সেটাই ওকে দিতে হতো, নইলে ঘরের সব কিছু ভাঙচুর করতো। ছোটবেলা থেকেই ওর এই স্বভাব আমি একটু পছন্দ করতাম না। মাঝে মাঝে খুব রাগ হতো, কিন্তু ফুপা ফুপুর ভয়ে কিছু বলতে পারতাম না, কারণ তারা মেহরান বলতে পাগল ছিল। মেহরানের যখন 8 বছর বয়স তখন ফুপু মারা যায়। তারপর থেকে মেহরান আরও জেদি হয়ে ওঠে, একা একা থাকতে পছন্দ করত। আমার সাথে ও ভালোভাবে মিশতো না, আমিও ওকে অ্যাভয়েড করতাম। ফুপা বিজনেস নিয়ে ব্যস্ত থাকায় মেহরানের দিকে তেমন লক্ষ্য করতো না। মেহরান পড়ালেখায় খুব মেধাবী ছিল, সব সময় টপার হতো। আমিও ওর সাথে প্রতিযোগিতা দিয়ে পড়ালেখা করতাম। আপনার যখন 4 বছর বয়স তখন আপনার দাদি আপনার জন্মদিনে আমাদের নিমন্ত্রণ করেন। আমরা তাদের দুঃসম্পর্কের আত্মীয়। সেই অনুষ্ঠানে মেহরানকে ফুপা খুব অনুরোধ করে নিয়ে যায়। আমরা আপনাদের বাসায় গিয়ে সর্বপ্রথম আপনাকে দেখি। আপনি একটি নীল ড্রেস পরেছিলেন, সবার মাঝখানে আপনাকে পুরো নীল বারবি ডলের মতো লাগছিল। মেহরান এবং আমি দুজনেই আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সেই মুহূর্তে আমি আপনার একটি নাম আবিষ্কার করি, নীলপরি। কিন্তু আমার সাথে সাথে যে মেহরান নামক জেদি ছেলেটির নজরে পড়ে যান সেটা ভাবতে পারিনি। যদিও তখন আমরা ভালোবাসা বুঝতাম না, কিন্তু ভালো লাগা অনুভব করতাম। সেই দিন থেকে আপনাদের বাড়ির আশেপাশে মাঝে মাঝে যেতাম আপনাকে এক পলক দেখার জন্য। আমার আড়ালে যে মেহরানও আপনাকে দেখতে যেত আমি এটা জানতাম না। ছেলেদের বয়সের সাথে মেয়েদের বয়সের বেশ পার্থক্য হলেও মেয়েদের হরমোনাল গ্রোথ বেশি, তাই আপনিও ধীরে ধীরে বড় হতে থাকেন। যখন আমরা একটু বড় হলাম ধীরে ধীরে আপনার প্রতি আমাদের দুর্বলতা আরও বাড়তে লাগলো। আমরা দুজনেই আপনাকে ভালোবেসে ফেলি, কিন্তু আমরা দুজনের কেউ এই কথা কারো কাছে শেয়ার করিনি। হঠাৎ জানতে পারি ফুবার বিজনেসে কিছু ঝামেলা হয়েছে, তাই সেই সুইজারল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে তার বিজনেস আছে, তাই সেখানে স্থায়ীভাবে থাকবে। তিনি আমাদেরকেও সাথে নিতে চাইলেন। আমার স্বপ্ন ছিল ডাক্তার হব, আর মেহরানের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে। ভাবলাম স্বপ্নের দেশে গিয়ে স্বপ্ন পূরণ করব। অন্যদিকে আপনাকে না দেখে কিভাবে থাকবো সেটাও ভাবছিলাম। এক সময় ভাবলাম আমার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি অতটাও বড় হবেন না যে আপনাকে বিয়ে দিয়ে দিবে। যদিও আমাদের দেশে বাল্যবিবাহের সংখ্যা অধিক, আমি আর মেহরান ফুপার সাথে বিদেশে পাড়ি দিলাম। আমি মেহরানের পাশের রুমে থাকতাম। হঠাৎ একদিন মেহরানের রুমে ঢুকে দেখি ওর ল্যাপটপে ও আপনার ভিডিও দেখছে। আপনি কখন কি করেছেন সব কিছুই দেখছে। প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারলাম মেহরান আপনার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে, যেটা আপনাদের সবার অজানা। আমি কৌতূহল নিয়ে মেহরানকে প্রশ্ন করলাম আপনার বিষয়ে। মেহরান যেহেতু জেনে গিয়েছিল যে আমি সব দেখেছি, তাই কোনো ভনিতা ছাড়াই ও বলতে থাকলো আপনার প্রতি ওর অনুভূতিগুলোর প্রতিটা লাইন। আর এটাও বলল বিদেশে আসাকে ও দেয়াল টপকে আপনার রুমে গিয়ে সিসি ক্যামেরা ফিট করেছে, যাতে আপনার সব বিষয় জানতে পারে। এমনকি ও আপনার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে বডিগার্ডও রেখেছিল, যেন বাইরে গেলে আপনার সব খবর জানতে পারে। বিশ্বাস করুন, ওর কথাগুলো শুনে আমার মনটা ধুমড়ে চুমড়ে রেখেছিল। সেদিন মেহরান ওর অনুভূতিগুলো এক ফোঁটা স্বীকার করলেও আমি করতে পারিনি, নইলে যে এতে বিপরীত হয়ে যেত। তখন মনকে শুধু একটাই সান্ত্বনা দিয়েছি, মেহরান যে আপনাকে ভালোবাসে সেটা আপনি জানেন না। আর মেহরান বিজনেস করতে কখনোই বাংলাদেশে যাবে না, আর গেলেও ও আপনার জন্য যাবে। আমি ওর কাছে জিজ্ঞেস করি ও কবে দেশে যাবে। ও বলেছিল 5 বছর পর যাবে। সেদিন খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আমি ওর আগেই দেশে এসে হসপিটালে জয়েন করব, আর ওর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করব। যেই ভাবা সেই কাজ। আমি ওর আগেই বাংলাদেশে আসি। ততদিনে জানতে পারলাম আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন, আর সামনে আপনার ফাইনাল এক্সাম। ভাবলাম আপনার এক্সাম শেষ হলে আমার সুপ্ত অনুভূতিগুলো আপনাকে বলবো। আপনি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আমার ভাবনার মধ্যেই পথের কাটা হলো মেহরান। ও বিডিতে এসে আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করে। সব কিছু জানার পর আমার মনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে যায়। অবশেষে
মনকে নিয়ন্ত্রণ করে মেহরানের পাশের বাসায় আমি উঠি। আর সেই বৃষ্টিমুখর দিনে আপনাকে ছাদে দেখতে পেয়ে গিটার বাজিয়ে গান গাই। সেদিন আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে ঠিকই দেখেছিলাম, কারণ আপনার অবয়ব যে আমার চিরপরিচিত। সেদিন ছাদে মেহরানকে দেখতে পেয়ে আমি আড়ালে চলে যাই। বুঝতে পেরেছিলাম আমরা যে কোনো সময় সামনাসামনি হব, তাই বাসা চেঞ্জ করে ফেলি। আমি শুধু একটা সুযোগের অপেক্ষা ছিলাম, কিভাবে আপনার সাথে দেখা করব। মজার বিষয় হলো রাতুল আমার সেই সুযোগ করে দিয়েছে। মেহরান রাতুলকে মেরে আমাদের হসপিটালের সামনে ফেলে দিয়ে যায়, আর আমি ওর চিকিৎসা করি। এক পর্যায়ে জানতে পারি আপনি ওর বন্ধু। সেদিন মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। নিজের কাছে সংকল্প করেছি যে এবার আপনাকে কোনোভাবেই হারাবো না। আর হলো ও, তাই আপনি নিজেই ধরা দিলেন আমার কাছে। একাধারে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান। এইদিকে নীলিমা যেন বড় সড়ো শক খেয়েছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। কিছু বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে নীলিমা। আরিয়ান হঠাৎ করে নীলিমার সামনে এক হাঁটু গেড়ে বসে তার পকেট থেকে একটি বক্স বের করে সেটা খুলে আংটি বের করে নীলিমার সামনে ধরে বলল, আজ কোনো প্রপোজ করব না, শুধু রিকোয়েস্ট করব। আমি আপনাকে বিয়ে করতে চাই নীলপরি। আমি জানি আপনি এখনও বিয়ে নামক বন্ধনে আবদ্ধ আছেন। সমস্যা নেই, আমাদের বিয়ের আগে আপনি মেহরানকে ডিভোর্স দিবেন। তারপর আপনি আর আমি সারা জীবনের জন্য এক হয়ে যাব। আমি আপনাকে খুব ভালোবাসি নীলপরি, আপনি কি আমার হবেন? আরিয়ানের এই অদ্ভুত প্রপোজালে নীলিমার সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। অস্ফুট স্বরে বলে উঠল, আর ইউ ম্যাড? আরিয়ান বসা থেকে দাঁড়িয়ে নীলিমার একটু কাছে এসে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে সব ধরনের স্বাধীনতা দেব, যেমন তুমি চাইবে। আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাব। আমি ইতালিতে যাওয়ার জন্য পাসপোর্ট করেছি। আমরা ইতালির ভেনিস শহরে চলে যাব। মেহরান আমাদের কখনো খুঁজে পাবে না। তুমি একবার শুধু হ্যাঁ বলে দাও, বাকি সব আমার দায়িত্ব। কথাগুলো বলে আরিয়ান নীলিমার হাত ধরল। নীলিমা এতক্ষণ ধৈর্য ধরে সব কিছু শুনলেও এইবার নীলিমার সব ধৈর্য ভেঙে গেল। ভাবলো, লোকটার সাহস তো দেখছি আকাশচুম্বী। এতক্ষণ আমাকে আপনি বলে সম্বোধন করছিল, আর এখন আমাকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। তার ওপর আমার হাতও ধরেছে। মেহরান যদি একবার দেখতো তাহলে তার হাত কি এখানে থাকতো? কখন কেটে ফেলতো? কথাগুলো ভেবেই নীলিমা আরিয়ানের হাত ছাড়িয়ে দিল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, হাউ ডেয়ার ইউ টু টাচ মি? বিবাহিত একটা মেয়েকে তার অসম্মতিতে স্পর্শ করার সাহস আপনার হলো কি করে? হ্যাঁ, আপনি তো দেখছি আপনার ভাইয়ের থেকেও বড় সাইকো। আপনার নাম হওয়া উচিত ছিল ডক্টর সাইকো আরিয়ান। আপনি একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট অসভ্য লোক। মানছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এখন বিবাহিত। আপনি আমাকে এভাবে বিয়ের প্রপোজাল দিতে পারেন না। আরিয়ান নীলিমার আরও কাছে এসে ওর দুই বাহু ঝাঁকিয়ে বলতে থাকলো, অবশ্যই বিয়ের প্রপোজ দিতে পারি, কারণ তুমি মেহরানের সাথে বিয়েটাই মানো না, তাই তো পালিয়ে এসেছো। তুমি স্বাধীনতা পছন্দ করো, আমি তোমাকে বিয়ে করলে সব ধরনের স্বাধীনতা তোমায় দিব। তাছাড়া আমাকে ইগনোর করার মতো তো কিছুই নেই। আমি তো মেহরানের মতো অসুস্থ নই, নাকি আমি দেখতে খারাপ, নাকি আমি তোমার অযোগ্য? আমাকে ইগনোর করার কারণটা কি বলো? নীলিমা এইবার আরও তেতে উঠলো। আরিয়ানকে ধাক্কা দিয়ে ও দূরে চলে গেল। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে জোর গলায় বলে উঠল, আপনি দেখতে খারাপ নয় আর অযোগ্য নয়। আপনাকে ইগনোর করার সবচেয়ে বড় কারণ হলো আমি মেহরানকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওই সাইকো বদ্ধ উম্মাদকেই ভালোবাসি। আমি এতদিন বুঝতে পারিনি, তাই তাকে প্রত্যাখ্যান করে পালিয়ে এসেছি। কিন্তু আমার মনটা এখনো তার কাছেই পড়ে আছে। তার থেকে দূরত্ব আমার মনে তার জন্য ভালোবাসার উপলব্ধি ঘটিয়েছে। আমি এখন আমার অনুভূতিগুলো বুঝতে পারছি। সে যেমনই হোক, আমি তাকেই ভালোবাসবো। আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আসতে দিব না। আমি আজ এই মুহূর্তে এখান থেকে আমার স্বামীর কাছে চলে যাব। আজ তার প্রতি আমার ভালোবাসার অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করব। কথাগুলো বলে নীলিমা চলে যেতে নিলে আরিয়ান নীলিমার হাত খপ করে ধরে ফেলে। নীলিমা অগ্নি দৃষ্টি দিয়ে আরিয়ানকে বলে, আবার আপনি আমায় টাচ করার মতো দুঃসাহস দেখালেন?
আরিয়ান ডেভিল হেসে বলল, শুধু টাচ কেন, সব কিছুই করব। তুমি কি ভেবেছো আমার এতদিনের প্ল্যান সব বিফলে যাবে? কত সাধনার পর তোমাকে পেয়েছি। তুমি বললে আমি সিনেমার নায়কদের মতো কান্না করে তোমাকে ওই সাইকোর হাতে তুলে দেব। সেটা তো কখনোই সম্ভব না নীলপরি। একবার যেহেতু আমার ফাঁদে পা দিয়েছ, এখন তো তোমার বশ্যতা স্বীকার করতেই হবে। ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, লেনা আমার বোন নয়। নীলিমা বিস্ময়কর নয়নে তাকিয়ে বলল, মানে? মানে ও আমার বন্ধুর বোন। ওকে জাস্ট অভিনয় করার জন্য এখানে এনেছিলাম। এখন ওর পাঠ শেষ, তাই ও চলে গেছে। ওর কথা না বললে তো তুমি আসতেই না। প্ল্যানটা দারুণ ছিল, তাই না? নীলিমা এইবার রেগে উড়নচণ্ডী হয়ে গেল। আরিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইল, কিন্তু আয়নের পুরুষালী শক্তির কাছে হার মানল। কণ্ঠে কঠোরতা এনে আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, হাত ছাড়ুন বলছি, একদম ভালো হবে না। আমার স্বামী জানতে পারলে আপনি আর জীবিত থাকবেন না, তাই আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। হাত ছাড়ুন আর আমাকে যেতে দিন। তুমি আমাকে মেহরানের ভয় দেখাচ্ছ? আরে ও কিছু জানলে তো আমাকে মারবে। সত্যি তুমি বড্ড বোকা। ও কিছু জানার আগেই তো আমি তোমাকে বিয়ে করে ইতালির ভেনিস শহরে নিয়ে যাব। নীলিমা বাঁকা হাসি দিয়ে বলল, তার আগেই আপনাকে আমার স্বামী ভ্যানিশ করে দেবে। ভালোই ভালোই বলছি, হাতটা ছাড়ুন। নীলিমার কঠোর কণ্ঠে কথা শুনে বেশ মজা পেল আরিয়ান, তাই ওর হাত আর একটু জোরে চেপে ধরে বলল, এই হাত তো ছাড়ার জন্য ধরিনি। ওই সাইকো মেহরান তোমার ভার্জিনিটি নষ্ট না করলেও আমি আজ ঠিকই করব। অবশ্য তুমি ভার্জিন না হলেও সমস্যা হতো না, কিন্তু এখন যা হবে তার জন্য দায়ী হবে একমাত্র তুমি। আজ তোমার সব লজ্জা দূর করে দেব, আর তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। নীলিমা এবার সব সহ্যের বাঁধ ভেঙে গেল। নীলিমা আরিয়ানকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে বলল, অসভ্য জানোয়ার, তোর সাহস হলো কি করে আমাকে এইসব নোংরা কথা বলার? তোকে তো আমি মেরেই ফেলবো। নীলিমার হাতে থাপ্পড় খেয়ে আরিয়ান এইবার বেশ অপমানিত বোধ করলো। নীলিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কাঁধে তুলে সিঁড়ি বেয়ে আরিয়ানের রুমে নিয়ে গেল। নীলিমা আরিয়ানের দিকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক ছটফট করলো। আরিয়ানের পিঠে খামচি দিল, কিন্তু কোনো লাভ হলো না। আরিয়ান নীলিমাকে বিছানায় ফেলে দিয়ে বলল, এগুলো বলেই আরিয়ান নীলিমার কাছে ধীরে ধীরে এগিয়ে আসলো। নীলিমা টি টেবিলে থাকা ফুলদানি হাতে নিয়ে বলল, তুমি আজ বিয়ের আগে বাসর করার জন্য পুরোপুরি রেডি আছো নীলপরি। এই সাজে তোমাকে দেখে অনেক আগেই আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। ভেবেছিলাম তুমি রাজি হলে একটু ধৈর্য ধরে বিয়ে পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু তুমি দেখছি আমার থেকেও এগিয়ে নিজেই বাসর করার জন্য উতলা হয়ে গেছো। চিন্তা করো না, মেহরান যেটা পারেনি সেটা আমি সুদে আসলে পূরণ করে দেব, বিকজ আই লাভ ইউ নীলপরি। এই বলে নীলিমা আরিয়ানকে ফুলদানি দিয়ে আঘাত করতে নিলে আরিয়ান সেখান থেকে সরে যায়। ফলে ফুলদানিটি ফ্লোরে পড়ে ভেঙে যায়। আরিয়ান ড্রেভিল হাসি দিয়ে নীলিমার দিকে আরও এগিয়ে এসে বলল, কি হলো, পারলে না তো? চু চু চু, তোমার ওই নরম হাতের আদর না পেয়ে আমি কিভাবে মরে যাব বলো তো? অনেক সুযোগ দিয়েছি তোমায়, এইবার আমার বিকৃত মস্তিষ্কের পরিচয় তোমায় দেব। বলে আরিয়ান নীলিমার শাড়ির আঁচলে যেই হাত দিতে যাবে তখনই সেখানে নায়কের মতো এন্ট্রি নিল মিহিরান। মোটা রড দিয়ে আলতো করে আঘাত করলো আরিয়ানের পিঠে। পেছন থেকে আকস্মিক অ্যাটাকে অবাক হয়ে আরিয়ান পেছনে ঘুরতে মিহিরানকে দেখে ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এইদিকে চোখের সামনে অকল্পনীয়ভাবে মিহিরানকে দেখে এবং আরিয়ানের এত কাহিনী দেখে নীলিমা প্যানিক অ্যাটাক হলো। নীলিমা সেখানে জ্ঞান হারালো। ডার্ক হাউসে স্টোর রুম একটি চেয়ারের মুখে স্যালোটেপ বাঁধা, দুই হাত দুই পা বাঁধা অবস্থায় বসে আছে আরিয়ান। তার পুরো শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। আরিয়ানের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মিহিরান, হাতে তার জ্বলন্ত সিগারেট। মিহিরান প্রায় 1 ঘন্টা যাবৎ আরিয়ানকে আঘাত করছে আর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। কয়েক সেকেন্ড পর মিহিরান এক টানে আরিয়ানের মুখের সেলোটেপ খুলে দিল। আরিয়ান ব্যথায় কুকড়ে গেল। সেটা দেখে মিহিরান পৈশাসিক আনন্দ পেল। মিহিরান হো হো করে হেসে উঠল।
মিহিরানের সেই ভয়ঙ্কর হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো। আরিয়ান তার দুর্বল চোখ জোড়া দিয়ে সেই হাসি দেখে তার শরীর প্রতিটি রোমকূপ দাঁড়িয়ে গেল। মিহিরান আরিয়ানের চিবুক ধরে বলল, আমার জানের ভাই, তোকে তো আমি তখনই রডের একটি আঘাতে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোকে তো এত সহজে মারবো না। আমার কলিজার দিকে হাত বাড়ানোর জন্য তোকে এর থেকে ভয়ঙ্কর শাস্তি দিব। আরিয়ান দুর্বল কণ্ঠে বলে উঠল, প্লিজ মিহরান, আমাকে জানে মারিস না। তুই যা বলবি আমি তাই করব, প্লিজ। মিহিরান আবার হু হু করে হেসে উঠল। তারপর আরিয়ানের কাছে এসে ওর হাত ধরে বলল, সত্যি বলছিস? আমি যা বলবো তাই করবি? সত্যি বলছি। ওকে, তাহলে এখন আমি যা বলবো তাই করবি। বলে মিহিরান আরিয়ানের রুমে গিয়ে ওর ল্যাপটপ এনে আরিয়ানের সামনে রেখে বলল, এখনই তোর হসপিটালে মেইল করে রেজিগনেশন লেটার পাঠিয়ে দে, আর লিখে দে আগামীকাল তুই বিদেশে যাবি, আর আগামীকাল সকালে তোর ফ্লাইট, তাই হসপিটালে যেতে পারবি না। বলেই মিহিরান এবার আরিয়ানের ডান হাতের বাঁধন খুলে দিল। আরিয়ান আর কথা না বাড়িয়ে মিহিরান যা যা বলে সব লিখলো। তারপর মিহিরান দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ ভাই আমার, তুই আমাকে প্রাণে মারিস না। আমি আর কখনো তোদের মাঝে আসবো না। মিহিরান ভ্রুজোড়া কুচকে জিজ্ঞেস করলো, কেন আসবি না? তুই না ব্লুবার্ডকে নিজের থেকেও বেশি ভালোবাসিস। এতদিনের সুপ্ত অনুভূতিগুলো ওর সামনে প্রকাশ করেছিস, আর এখন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবি? দেখ ভাই, আমি নীলিমাকে ভালোবাসলেও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি না। আমার মতে আগে নিজের জীবন বাঁচানো ফরজ। শুকনো ডোক গিলে বলল আরিয়ান। মিহিরান এবার উচ্চ শব্দে হেসে উঠল। আরিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, তাহলে তো তুই ব্লুবার্ডকে সত্যিকারের ভালোই বাসিস না। আমি তো ওর জন্য জীবন দিতেও রাজি। দেখ ভাই, আমি তো তোর মতো পাগল না যে সামান্য একটা মেয়ের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে পরকালে জাহান্নামে যাব। আরিয়ানের মুখে পাগল কথাটি শুনে মিহিরান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই নাকি? আমি পাগল? ওকে ফাইন, তাহলে এই পাগলের পাগলামি ভালো করে দেখে নে। চিন্তা করিস না, তোকে জানে মারবো না, কিন্তু এখন যেটা করব সেটা জীবিত থেকেও মৃত্যুর মতো হবে। আরিয়ান যা বোঝার বুঝে গেছে। আজ আর মিহিরানের থেকে ওর কোনো নিস্তার নেই। এইদিকে মিহিরান ঘাড় কাত করে মোটা রোদ দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আরিয়ান সেটা দেখে কান্না করে অনুনয়ের স্বরে বলতে লাগলো, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে তোর কথা মতো চললে তুই আমাকে মেরে ফেলবি না। বলেছি তো তোকে জানে মারবো না, কিন্তু এটা তো বলিনি তোকে কোমায় পাঠাবো না। কথাগুলো বলে আরিয়ানকে আর কিছু বলতে না দিয়ে মিহিরান মোটা রড দিয়ে আরিয়ানের মাথায় খুব জোরে আঘাত করলো। আরিয়ান চেহারা সহ ফ্লোরে লুটিয়ে পড়ল। পুরো ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটা দেখে মিহিরান বাঁকা হাসি দিয়ে আরিয়ানের পাশে বসে ওর নিঃশ্বাস চেক করে ডেভিল হাসি দিয়ে বলল, অবশ্য আর একটু জোরে আঘাত করলেই চিৎপটাং হয়ে যেতি। এখন সারা জীবনের জন্য কোমায় চলে যা, তোর স্থান হবে এখন রাস্তায়। বলেই মিহিরান ওকে টেনে গাড়িতে উঠে অনেকে দূরে গিয়ে রাস্তার এক সাইডে ফেলে দিল। তারপর আরিয়ানের বাসায় এসে দেখলো নীলিমা এখনও জ্ঞান ফেরেনি। মিহিরান সেদিকে তাকে বাঁকা হাসি দিয়ে ওকে কোলে করে গাড়িতে উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। শুভ্র বিছানায় শুয়ে আছে নীলিমা। রাত 12টার দিকে গিটারের টুংটাং সাথে ঘুম ভাঙল নীলিমার। ধীরে ধীরে বিছানা থেকে উঠে ব্যালকনির কাছে গিয়ে দেখলো মিহিরান গিটার বাজিয়ে গান গাইছে।